বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানতে চাচ্ছি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শিক্ষার্থীরা কথা শুনতে পাচ্ছ কি? আমি কিন্তু হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা, আমি কিছুক্ষণ আগেও তোমাদের লাইভে কথা বলছিলাম, মনে হচ্ছে তোমরা শুনতে পাওনি, তাই আমি আবারও বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকের লাইভ ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নির্ধারণ করা, তবে আজকের মূল ক্লাসটি ছিল একাদশ শ্রেণীর সাথে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে একাদশ ও দ্বাদশ উভয়ই একত্রে ক্লাসগুলো করবে। এটাই ছিল আমার পূর্বের ক্লাসগুলোতে তোমাদেরকে জানিয়ে দেওয়া। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু গত ক্লাসে জীববিজ্ঞান দ্বিতীয় পথে দ্বিতীয় অধ্যায় অ্যানিম্যাল আইডেন্টিটি হতে প্রত্যেক প্রাণী ঘাস ফড়িং নিয়ে আলোচনা করছিলাম। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে ঘাস ফড়িং সম্পর্কে যখন আলোচনা করছিলাম তখন আমি ঘাস ফড়িংয়ের দৈহিক গঠনটি কিন্তু চিত্র এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এবং তোমাদেরকে সাথে সাথে অঙ্কন করতে বলেছিলাম। অনেকেই তোমরা কমেন্ট বক্সে জানিয়েছো যে চিত্রটা তোমাদের হচ্ছে, আবার অনেকে বলছো যে প্রথমবার তেমন একটা হচ্ছে না। আসলে চিত্র অঙ্কন একবারই হবে না, তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই অনেক সুন্দর করে একটি চিত্র অঙ্কন করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে একটি ঘাস ফড়িংয়ের চিত্র, আমি একটি প্রতীক প্রাণী এখানে আমি রেখেছি তোমাদেরকে অবগত করার জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা আমাকে আগে অবগত করো যে আমার ক্লাসটি দেখা যাচ্ছে কি না। এই যে তোমরা দেখো, এই যে একটা ঘাস ফড়িং। শিক্ষার্থীরা, এখন দেখো এই ঘাস ফড়িংয়ের সম্পর্কে যদি আমি বলি, তাহলে পূর্বের ক্লাসেও আমি যেহেতু বলেছিলাম তারপরেও আমি আবারও বলছি ঘাস ফড়িংটার ব্যাপারে, যে ঘাস ফড়িং আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের একটি ঘাস ফড়িং প্রাণী, তোমাদের প্রতীক প্রাণী হিসেবে তোমাদের বইয়ে সেটি দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, এর সাথে আরশোলাও তোমাদের প্র্যাকটিক্যালি থাকবে। তো আমি কিন্তু ঘাস ফড়িং থেকে গত ক্লাসের দৈহিক গঠনটি বর্ণনা করেছিলাম এবং চিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, ক্লাসিফিকেশনটা বুঝিয়েছিলাম এবং ঘাস ফড়িং সম্পর্কে আনুষঙ্গিক কিছু কথাও তোমাদেরকে জানিয়েছিলাম। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে ঘাস ফড়িং আমাদের দেশে পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং আছে, আর আমাদের দেশে আছে কত? 20 প্রজাতি। তো শিক্ষার্থীরা, এই ঘাস ফড়িং বিভিন্ন বর্ণের হয়ে থাকে। তো আমরা হলুদের মধ্যে সবুজ ছোপ ছোপ হয়ে থাকে, হালকা বাদামি বর্ণের হয়ে থাকে, বাদামির মধ্যে সবুজ ছোপ হয়ে থাকে। আর তোমাদের যে প্রতীক প্রাণী যে ঘাস ফড়িংয়ের কথা বলা হয়েছে, সেই ঘাস ফড়িংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে নীলাভ হলুদ, নীল মানে উজ্জ্বল নীল হলুদ বর্ণের ঘাস ফড়িংটি তোমাদের প্রতীক প্রাণী হিসেবে তোমাদের বইয়ে বর্ণনা করা হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা তো সবাই জানো এটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর তোমাদেরকে আমি গত ক্লাসেই বলেছিলাম যে 9টি যে মানে আমাদের যে বৃহৎ পর্ব আছে তার মধ্যে সংখ্যার আধিক্য দিক থেকে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি মূল টপিকে যাচ্ছি, তবে পূর্বে থেকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তারপরে আমি যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীটা 3টি প্রধান অংশে ভাগ করা হয়। তাদের হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, মস্তক, বক্ষ আর এই উদর অংশ। এবং আমি তোমাদেরকে গত ক্লাসে যে দৈহিক গঠনের চিত্র এবং ছক এবং তার শ্রেণীবিন্যাস সম্পর্কে বলছিলাম, এবং বর্ণনাটা দেওয়ার মানে এই ছকটা এঁকে শেষ করতে পারিনি, অমনি নেট সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপরের অংশ থেকে আমি আজকে আবার আলোচনা করছি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে একটি চিত্র সন্নিবেশ করা আছে এবং আরেকটি চিত্র অঙ্কন করা আছে যা আমি পূর্বের ক্লাসে এঁকেছিলাম। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, আরেকটা চিত্র আমি পূর্বের ক্লাসেই অঙ্কন করেছিলাম, সেই চিত্রটাও এখানে আছে। তা শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ঘাস ফড়িংয়ের এটা হচ্ছে মস্তক, হ্যাঁ, যেটা আমি চিত্রে এঁকে দেখেছিলাম মস্তক, আর বক্ষ অংশ, আর এই হচ্ছে উদরীয় অংশ। তো শিক্ষার্থীরা, এইখানে দেখো এইটা হচ্ছে বক্ষ অংশ
আর এইটুকু হচ্ছে উদরীয় অংশ। এবং সেটাকে আবার আমি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখেছিলাম যে মূল ঘাস ফড়িংয়ের দেহটিকে 3টে অংশে ভাগ করা হচ্ছে, মস্তক, বক্ষ এবং উদর। এই মস্তক অংশের মধ্যে আবার আছে পুঞ্জাক্ষী, ওসিলি, অ্যান্টেনা এবং মুখোপাঙ্গ। আর মুখোপাঙ্গকে আবার কয়েকটি অংশে ভাগ করা হয়েছিল, ল্যাব্রাম একটি, তারপর হচ্ছে ম্যান্ডিবল 2টি বা 1 জোড়া, ম্যাক্সিলা 2টি বা 1 জোড়া, লেবিয়াম 1টি, হাইপোফেরিংস বা উপজিহ্বা 1টি। শিক্ষার্থীরা, এবং বক্ষ অঞ্চলকে 3টে অংশে বিভক্ত করা হয়েছিল, অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ। তোমরা আমাকে একটু জানিও কিছুক্ষণ পর যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা। যদি কথা শোনা যায় তবে কিছুটা তোমাদের দিতে পারলাম, আর শোনা না গেলে আমাকে অবশ্যই জানাবে, আমি আবারও নেটের দিকে লক্ষ্য করব। শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে বক্ষ অংশ। বক্ষ অংশটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে সেই বক্ষ অংশ। আর আমরা যদি এই অংশে আমার চিত্র অঙ্কনের দিকে তাকাই তাহলে হচ্ছে এই হচ্ছে বক্ষ অংশ। এই বক্ষটাকে আবার 3টে অংশ ভাগ করা হয়েছিল, অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, যা আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। এই অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, এবং ছকের মাধ্যমে আমি সেটা তুলে ধরেছিলাম। শিক্ষার্থীরা, এখানে যে দেখতে পাচ্ছ যে পশ্চাৎবক্ষ, এই পশ্চাৎবক্ষটাকে আবার আমরা এখানে আবার 3টি অংশ পাচ্ছি, পৃষ্ঠীয় দেশ টার্গাম এবং অঙ্কীয় দেশ স্টারনাম, পার্শ্বীয় দেশ প্লিউরন। তো শিক্ষার্থীরা, এখানে দেখো পৃষ্ঠীয় অংশ টার্গাম, এই যে চিত্রটার মধ্যে লক্ষ্য করো, এই পৃষ্ঠীয় অংশটা হচ্ছে টার্গাম। অঙ্কীয় দেশ হচ্ছে এই অঙ্কীয় দেশ হচ্ছে স্টারনাম, আর হচ্ছে পার্শ্বীয় দেশ হচ্ছে এই পাশ আর ওই পাশ, এই হচ্ছে প্লিউরন। তো শিক্ষার্থীরা, তোমরা তো অবশ্যই জানো যে ঘাস ফড়িং হচ্ছে একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসমটা কি? আমরাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ যে সকল প্রাণী দেখে তার দেহের মধ্য অক্ষ বরাবর সমান 2টি ভাগ করলে যদি সমান 2টি অংশ পাওয়া যায় তাহলে তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে। আমাদের দেহের মাঝ বরাবর যদি আমাদের দেহটাকে 2টা ভাগ করা যায়, আমরা উভয় পাশে সমান বন্টন হবে, অর্থাৎ প্রতিটা অঙ্গ দুপাশেই সমান সমান থাকবে। সেরকম ঘাস ফড়িংয়েও যদি আমাদের এটা মধ্য অক্ষ বরাবর 2টা খণ্ডে লম্বালম্বিভাবে ভাগ করা হয় তাহলে আমরা এখানে 2টি অংশ পাবো, অর্থাৎ 1 জোড়া অ্যান্টেনা আছে, 1 জোড়া পুঞ্জাক্ষী আছে, তারপরে হচ্ছে উপাঙ্গ আছে 6টি, তাহলে 3টি এই পাশেও, আরেক পাশে থাকবে 3টি। এভাবে করে যদি আমরা ঘাস ফড়িংয়ের দেহটাকেও যদি সমান লম্বালম্বিভাবে 2টি খণ্ড করি তাহলে আমরা কি পাবো? এখানেও আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম পাবো। তো শিক্ষার্থীরা, এখন দেখো ঘাস ফড়িংয়ের যে উপরে যে শক্ত একটা আবরণ আছে, আমি যেটা চিত্র এঁকে দেখিয়েছিলাম, তবে বাস্তবে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে উপরে যে শক্ত একটা আবরণ আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, এই যে শক্ত আবরণটা তোমরা লক্ষ্য করো, এই চিত্রটা, হ্যাঁ জি, অল ক্লিয়ার, ঠিক আছে। শিক্ষার্থীরা, ছবিটা একটু দেখো, এবার ছবিটা দেখে যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি কি বলেছিলাম, ছবিটা দেখো, এখানে একটা কি দেখতে পাচ্ছি যে ঘাস ফড়িংয়ের সারা দেহ কিন্তু কাইটিন যুক্ত কিউটিকেল আছে, অর্থাৎ কাইটিন এবং কিউটিকেল। এই যে উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাইটিন যুক্ত কিউটিকেল। তোমরা লক্ষ্য করো, এই অংশটার কথা আমি বলছি, এই অংশটা হচ্ছে কাইটিন যুক্ত কিউটিকেল। তো শিক্ষার্থীরা, এই কাইটিন যুক্ত কিউটিকেল এটা কিন্তু বহিঃকঙ্কাল। এর যে বহিঃকঙ্কালটা সেটা হাইপোডার্মিস থেকে নিঃসৃত পদার্থে কিন্তু সৃষ্টি হয়েছে। তাদের দেহে যে হাইপোডার্মিস নিঃসৃত রস আছে সেই রস থেকে কিন্তু এই বহিঃকঙ্কালটা তোমার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা, এইখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি খণ্ড আছে, এই যে এইগুলার নাম হচ্ছে স্ক্লেরাইট। এগুলা হচ্ছে শক্ত আঁশের মতো দেখতে, প্রতিটাকে বলা হচ্ছে কি স্ক্লেরাইট। তো শিক্ষার্থীরা, এই যে স্ক্লেরাইট এগুলো কিন্তু কঠিন, একদম প্লেটের মতো শক্ত। হ্যাঁ, আমরা তো যে চিংড়ি মাছও দেখেছি, চিংড়ি মাছের আঁশগুলা তোমরা দেখেছো না, কেমন আবার কি ওপরে আঁশগুলা আমরা ফেলে খাই, এবং সেটা হচ্ছে এটা হাইপোডার্মিস থেকে নিঃসৃত এই বহিঃকঙ্কালটা, এবং সেটা হচ্ছে একদম কঠিন একটা প্লেটের মতো, যাকে বলা হচ্ছে স্ক্লেরাইট। এই স্ক্লেরাইটগুলো যে একটা স্ক্লেরাইট আরেকটা স্ক্লেরাইটের সাথে যেখানে মিলিত হয়েছে, এই স্ক্লেরাইটগুলো যখন দুটি পাশাপাশি স্ক্লেরাইট যে জায়গাটাতে মিলিত হয়েছে সেইটা একটি পাতলা মেমব্রেন দ্বারা আবৃত, পাতলা একটি মেমব্রেন, এই অংশটার নাম হচ্ছে সুচার। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, স্ক্লেরাইটগুলো
পরস্পরের সাথে যে অংশে সে একটি পাতলা নমনীয় একটি ঝিল্লির সাথে মিলিত হয়েছে, সেই ঝিল্লিটার মিলিত জায়গাটার নাম হচ্ছে সুচার। শিক্ষার্থীরা এবার দেখো, সুচারের কারণে, সুচারটা আছে বলেই কিন্তু এই ঘাস ফড়িং কী করতে পারে, তার দেহখণ্ডগুলোকে এবং উপাঙ্গগুলোকে খুব সহজেই মুভমেন্ট করতে পারে। দেখো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে আবারও বলছি, আমাদের যে হাতের এই জয়েন্ট, এখানে আমাদের যে একটা এখানে কী আছে, কমন মানে আচ্ছা নমনীয় কিছু হাড় আছে, অর্থাৎ কন্ডিফিক্স নামক হাড় আছে, যার ফলে আমরা হাতটাকে এইভাবে মুভমেন্ট করতে পারি। এভাবে আমাদের যে অঙ্গগুলোকে আমরা মুভমেন্ট করতে পারি, সেই জয়েন্টগুলোর মধ্যে কোমল অস্থি আছে। তো তাদের তো আর অস্থি নেই, যেহেতু তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, কিন্তু তাদের যে স্ক্লেরাইড দুটি যে অংশে একটু পাতলা স্থিতিস্থাপক একটি মেমব্রেন দ্বারা যুক্ত হয়েছে, যেই জায়গাটাতে তারা মিলিত হয়েছে, আমি আবারও বোঝাচ্ছি শিক্ষার্থীরা, দেখো এটা হচ্ছে একটা স্ক্লেরাইড, এখানে আরেকটা স্ক্লেরাইড, এই জায়গার এই মিলিত অংশটা নাম হচ্ছে সুচার, এই মিলিত অংশটা নাম হচ্ছে সুচার। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই সুচার যদি না থাকতো তাহলে কিন্তু সে বিভিন্ন দিকে তার দেহটাকে মুভমেন্ট করতে পারতো না। তো শিক্ষার্থীরা এই দেহটাকে মুভমেন্ট করার জন্যই কিন্তু এই সুচারটা জরুরি, তার উপাঙ্গগুলো, তারপরে তার দেহটাকে মুভমেন্ট করার জন্য খুবই জরুরি। তো শিক্ষার্থীরা এই কিউটিকেলের ভিতরে আর নিচের দিকে নানান ধরনের রঞ্জন পদার্থগুলো থাকে, আর সেজন্য কিন্তু ঘাস ফড়িং এত বর্ণময়, তাদের দেহে এই ছোপ আকার বা ডোরাকাটা, আমরা বিভিন্ন ধরনের যে স্পট দেখতে পাই, এই কারণেই, এই বর্ণময়তার কারণে, এবং এই বর্ণময়তার কারণেই কিন্তু ঘাস ফড়িং পরবর্তীতে কী করছে, এই বর্ণময়তার কারণেই কিন্তু ঘাস ফড়িংটা, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই বর্ণময়তার কারণেই কিন্তু এই ঘাস ফড়িং তার পরিবেশের মধ্যে, তার নির্দিষ্ট একটা পরিবেশের মধ্যে সে আত্মরক্ষা করতে পারছে এবং পরিবেশের সাথে সে মিলে যাচ্ছে, এই কারণে, বর্ণময়তার কারণে। তো শিক্ষার্থীরা তোমরা চিত্রটা তো স্পষ্ট বুঝতে পেরেছো, এই চিত্রটা দেখে তার ঘাস ফড়িংয়ের দেহটা কীরকম, বেলন আকার, তাই না? হ্যাঁ, বেলন মানে বুঝতে পেরেছো। সরি শিক্ষার্থীরা, দেখো বেলন আকার মানে হচ্ছে গোল, রাউন্ড, অর্থাৎ আমরা যদি আমাদের হাতটাকে তুলনা করি তাহলে বুঝতে পারবে এই যে হাতটা কীরকম, হাতটা কীরকম, বেলন আকার, অর্থাৎ গোল, হ্যাঁ, লম্বা গোলাকার, অর্থাৎ এটা রাউন্ড আকার। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই যে হ্যাঁ, এটা হচ্ছে বেলন আকার বোঝাচ্ছে। তো এখন আমি তোমাদেরকে ঘাস ফড়িংয়ের আদার্স ব্যাপারগুলো নিয়ে এখন আলোচনা করছি। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই যে ঘাস ফড়িংটা, এটার দেহটা হচ্ছে কি বেলন আকার, অর্থাৎ আমাদের দেহটা যেরকম, আমাদের হাতটা যেরকম গোল, এই যে দেখো আমার হাতে যে মার্কার আছে সেটা কীরকম, রাউন্ড, এই ধরনের লম্বা কিন্তু গোলাকার টাইপের, এই ধরনের শেপকে বলা হয় বেলন আকার। ঘাস ফড়িংয়ের শেপটাও কিন্তু এরকম, মানে আমাদের হাতের মতো এরকম গোল, হ্যাঁ, রাউন্ড, এই জন্য এটার নাম হচ্ছে, এটা দেহটাকে আমরা বলে লিখেছি, এটা হচ্ছে বেলন আকার। তো শিক্ষার্থীরা তোমরা কি আমার এতটুকু অংশ বুঝতে পেরেছো? যতটুকু আমি বুঝিয়েছি তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো শিক্ষার্থীরা ঘাস ফড়িংয়ের দেহটাকে প্রধান 3টা অংশ ভাগ করা হয়েছে, মস্তক, বক্ষ, উদর, আমি বলেছি। তো মস্তকটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে মস্তকটা আসলে 6টি খণ্ডে বিভক্ত। তো শিক্ষার্থীরা মস্তকের খণ্ডগুলোকে যদি আমি একটু চিত্র এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে তোমরা লক্ষ্য করো, আমি একটু মুছে দিচ্ছি এই পাশটা। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি আচ্ছা দেখো, তো আমি এখানে চিত্রটা ধীরে ধীরে মুছে দিচ্ছি এবং পুঞ্জাক্ষী। তো শিক্ষার্থীরা দেখো, আমি ঘাস ফড়িংয়ের মস্তকটা নিয়ে এখন আলোচনা করব। তোমরা দেখো এখানে যে ঘাস ফড়িংয়ের মস্তকটা দেখা যাচ্ছে, এই মস্তকটা দেখে কি মনে হচ্ছে যে এটি একটি অংশ, আসলে কিন্তু ভ্রূণী অবস্থায় এখানে 6টি খণ্ড নিয়ে এটি গঠিত।
আমি আবারও বলছি, মস্তকটিকে বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে এটি সম্পূর্ণ একটি খণ্ডে গঠিত, কিন্তু আসলে এটি ভ্রূণীয় অবস্থায় এখানে 6টি খণ্ড স্পষ্ট বোঝা যায়। এই খণ্ডগুলোকে যদি আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে তুলে ধরি তোমরা বুঝতে পারবে। কিছুটা বোঝার জন্য আমি চিত্রগুলো একটু এঁকে দেখাচ্ছি, শিক্ষার্থীরা লক্ষ্য করো। এটাকে আমরা যদি মস্তকটাকে বোঝানোর জন্য আমি চিত্রটা অঙ্কন করছি, এখানে আমরা এটা আমরা তারপরের একটা খণ্ডগুলো বোঝানোর জন্য তো আমরা এইভাবে এঁকে এরপর একটা চতুর্ভুজের পরে আমরা আরেকটি ছোট আয়তক্ষেত্রের মতো করে অঙ্কন করতে পারি। জাস্ট এটা খণ্ডগুলো বোঝার জন্য আমি বলছি। তো শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে, এখানে আমরা পুঞ্জাক্ষীটা অঙ্কন করে দিই। পুঞ্জাক্ষী, তো পুঞ্জাক্ষীটা আমি মস্তকের অংশটা দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট তোমরা হ্যাঁ এভাবে করো। জাস্ট আমি খণ্ডগুলো বোঝানোর জন্য এই কাজটা করছি। তো দেখো শিক্ষার্থীরা, এখানে এটা হলো ভার্টেক্স। হ্যাঁ, এই অংশটা হচ্ছে ভার্টেক্স, তারপরে হচ্ছে এটা পুঞ্জাক্ষী, বুঝতেই পেরেছো। তো এটা হচ্ছে ভার্টেক্স। আর এই যে অংশটা হচ্ছে এই খণ্ডটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রন্টস। এটা ফ্রন্টস। আমি এরপরে আবারও আসছি। আর নিচের খণ্ডটার নাম হচ্ছে কি, ক্লাইপেস। এটা হচ্ছে ক্লাইপেস। এখন দেখো, এই যে ক্লাইপেসের থেকে আমি এইভাবে এঁকে যাচ্ছি, তোমরা আমার সাথে সাথে এঁকে ফেলো। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা এই পাশ থেকে উপাঙ্গে এটা মস্তকের অংশটা আমি বোঝাচ্ছি, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো। তো এখানে আমরা এটা লেবিয়াল পাল্প, হ্যাঁ 3টি খণ্ডে বিভক্ত। এটা হচ্ছে লেবিয়াল পাল্প, লেবিয়াল পাল্প। এটা হচ্ছে 3টি খণ্ডে বিভক্ত। তোমরা দেখতেই পাচ্ছ 3টি খণ্ড নিয়ে এটি গঠিত। তো এই হচ্ছে মস্তকের, আমার চিত্র অঙ্কন মস্তকের খণ্ডগুলো আমি সম্পূর্ণ এখনও দেখাইনি, জাস্ট ধীরে ধীরে এঁকে দেখাচ্ছি যেন তোমরা বুঝতে পারো সহজভাবে, সেই জন্য। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখন আমরা এই অংশটা এঁকে ফেলো। তো দেখো শিক্ষার্থীরা, এই হচ্ছে ফ্রন্টসের বাকি অংশটাকেও তোমরা এভাবে এঁকে ফেলো। হ্যাঁ, এখন কি করবে, চিত্রটা কি দেখা যাচ্ছে, ঘোলা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, দেখো শিক্ষার্থীরা, এটা মস্তকটা কিভাবে গঠিত আমি সেটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে জেনা, মস্তকের দুপাশে থাকে জেনা, মাঝখানে একটা ওসিলি থাকে, আমরা এই ওসিলিটাও এঁকে দিতে পারি। এটা হচ্ছে 2 পুঞ্জাক্ষের মাঝখানে 3টি সরলাখি থাকে, যার নাম হচ্ছে ওসেলি। আমরা ওসিলিটাও এঁকে দিলাম। আর এরপরে আমাদের আর কি আছে, সেখানে আমরা দেখতে পারি যে জেনাটাও আমরা এঁকে দিতে পারি। জেনাটা আমরা এখনই এঁকে দিব। তো শিক্ষার্থীরা দেখো, হ্যাঁ এভাবে তোমরা জেনা অংশটাকে দাও, তাহলে বুঝতে পারবে যে এর যে 6টা খণ্ড আছে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো এই হচ্ছে জেনা। হ্যাঁ, এখন দেখো, এটা হচ্ছে জেনা। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই হচ্ছে, হ্যাঁ এখন আমরা, এটা হচ্ছে মস্তকের বিভিন্ন খণ্ডগুলো। তো আমরা কি দেখতে পেলাম, মস্তকের খণ্ডের মধ্যে আমরা কি দেখতে পেলাম, দেখো ভার্টেক্স অংশটা আছে, ওসিলি, পুঞ্জাক্ষী আছে মস্তকের মধ্যে, ফ্রন্টস, ক্লাইপিয়াস, জেনা আর লেবিয়াল পাল্প এই মস্তকের মধ্যে। এটা ঘাসফড়িংয়ের মস্তকটা আমি অঙ্কন করেছি। শিক্ষার্থীরা এবার তোমরা চিত্রের সাথে মস্তকের অংশগুলো একটু মিলিয়ে নাও। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পুঞ্জাক্ষীটা লিখে দিচ্ছি, মস্তকে আমরা দেখতে পাচ্ছি পুঞ্জাক্ষীটা দিয়ে দাও। এটা হচ্ছে পুঞ্জাক্ষী। তারপরে হচ্ছে ফ্রন্টস, মাঝখানের এই অংশটা হয়তো ফ্রন্টস আমি দিয়েছি, পুঞ্জাক্ষীটা, ছবিটা চিত্রটা অঙ্কন করে দাও। এই হ্যাঁ, এখন আমরা
জেনা পেলাম, ফ্রন্টস পেলাম, তারপরে হচ্ছে ক্লাইপিয়াস পেয়েছো, হ্যাঁ ক্লাইপিয়াস, তারপরে ক্লাইপিয়াস পেয়েছো, আর এই যে ল্যাব্রাম, লেবিয়াম, আর এই পাল্প, এইগুলো হচ্ছে পাল্প, লেবিয়াল পাল্প। ঠিক আছে, এবার শিক্ষার্থীরা চিত্রটার মধ্যে দেখো বাইরে থেকে এটাকে অখণ্ডায়িত মনে হয়, অর্থাৎ আমি তোমাদেরকে চিত্র থেকে এখান থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কি এটা বাইরে থেকে সম্পূর্ণ অখণ্ডায়িত মনে হচ্ছে, কিন্তু যখন এই ভ্রূণ অবস্থায় থাকে তখন এই খণ্ডগুলো স্পষ্ট বোঝা যায়, আসলে তার মস্তকটা এইভাবে খণ্ডায়িত। তাহলে তোমরা চিত্র থেকে বুঝতে পেরেছো যে এটা খণ্ডগুলো কতগুলো খণ্ড নিয়ে গঠিত। এখন দেখো এটা দেখতে কিন্তু মস্তকটা দেখতে কীরকম দেখাচ্ছে, এই মস্তকটা যদি আমরা চিত্রে দেখি তাহলে এটা নাশপাতির শেপ, মস্তকের আকৃতিটা হচ্ছে একটা নাশপাতি শেপ। তাহলে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা অখণ্ডায়িত মনে হচ্ছে এবং নাশপাতির শেপ, কিন্তু আমি যখন চিত্রটা অঙ্কন করেছি খণ্ডগুলো, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে খণ্ডগুলো আছে, আর এটার কিন্তু মুখ ছিদ্রটা কী অবস্থায় আছে, এটা একটু নিচের দিকে, অর্থাৎ তার মুখের তার মাথার এই শেপটাকে বলা হয় হাইপোগনেথাস। কারণ কি? কারণ এটা নাশপাতি আকৃতির, অন্যদিকে হচ্ছে এটা মুখছিদ্রটা নিম্নমুখী হয়ে সেই মস্তকের মধ্যে কী করছে, মস্তকের নিচে অবস্থান করছে, এই জন্য এটাকে বলা হয় হাইপোগনেথাস। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে হাইপোগনেথাস কি? তোমরা লক্ষ্য করে শিক্ষার্থীরা এই চিত্রটার মধ্যে মস্তকটা কিন্তু নিম্নমুখী এবং মুখছিদ্রগুলো নিচের দিকে অবস্থান করছে, এই জন্য এই ধরনের শেপকে বলা হচ্ছে হাইপোগনেথাস। তাহলে আমরা বলতে পারি না যে হাইপোগনেথাস কি? যদি এটা প্রশ্ন হয় যে হাইপোগনেথাস কি, আমরা কি বলবো যে ঘাস ফড়িংয়ের মাথাটা নাশপাতি আকৃতির, তারপরে হচ্ছে মুখছিদ্রটা নিম্নমুখী, হ্যাঁ, হয়ে মস্তকের নিচের দিকে অবস্থান করে। মস্তকের মধ্যে কি আছে? একটি ছোট এবং স্থিতিস্থাপক গ্রীবার সাহায্যে এটি কি হচ্ছে, মস্তকটি বক্ষলগ্ন হয়ে দেহের সমকোণে অবস্থান করছে। একটি ছোট্ট একটি গ্রীবা, এই জায়গাটা হচ্ছে গ্রীবা, ছোট্ট একটি গ্রীবার সাহায্যে এটা কি করছে, দেহের সাথে অবস্থান করছে, সংযুক্ত হয়েছে ছোট্ট একটি গ্রীবার সাহায্যে। তাহলে দেখো এই যে গ্রীবার মাধ্যমে মস্তকের বিভিন্ন অংশ এটা সাহায্যে সমকোণে অবস্থান করছে, আর এই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু এটাকে বলা হচ্ছে ঘাস ফড়িংয়ের মস্তকটাকে বলা হচ্ছে কি হাইপোগনেথাস। শিক্ষার্থীরা প্রশ্নটা তাহলে লিখে রাখো যে হাইপোগনেথাস কি। প্রশ্নটা তোমাদের সিকিউ আসে, সিকিউর মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, অনেকবারই এসছে যে হাইপোগনেথাস কি, হাইপোগনেথাস কি। তো তোমরা লিখে রাখো হাইপোগনেথাস কি। এই প্রশ্নটা হচ্ছে আমি মস্তকের শেপ, অর্থাৎ আর ঘাস ফড়িংয়ের মস্তকটা কি নিম্নমুখী হয়ে এটা কি হচ্ছে অবস্থান করে এবং সেখানে মুখপাঙ্গগুলো নিচের দিকে অবস্থান করে, এই জন্য এটা দেখতে অনেকটা নাশপাতি আকৃতির, মুখছিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে, আর মস্তকের মধ্যে একটি ছোট এবং স্থিতিস্থাপক গ্রীবা আছে যার সাহায্যে সেটা কি করছে, বক্ষ লগ্ন হয়ে দেহের মধ্যে সমকোণে অবস্থান করছে, আর এই জন্য এটাকে বলা হয় হাইপোগনেথাস। তো শিক্ষার্থীরা এবার দেখো হাইপোগনেথাস, এখন ঘাস ফড়িংয়ের যে গ্রীবাটা আছে বলে কিন্তু ঘাস ফড়িং তার মস্তকটাকে বিভিন্ন দিকে অ্যাঙ্গেল করতে পারে। শিক্ষার্থীরা মস্তকের বহিঃকঙ্কালের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আছে হেড ক্যাপসুল বলা হয় মস্তকের বহিঃকঙ্কালটাকে, যে কঙ্কালটাকে আবার কয়েকটি অংশে বিভক্ত করা হয়েছিল 6টি খণ্ডে। পৃষ্ঠদেশে আমরা যে ত্রিকোণার অংশ দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ভার্টেক্স। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই যে ত্রিকোণ আকার অংশটা, পৃষ্ঠদেশে ত্রিকোণ আকার এই অংশটার নামই হচ্ছে ভার্টেক্স, এটা মস্তকের একটি খণ্ড। শিক্ষার্থীরা চিত্রটার সাথে মিলিয়ে তোমরা পড়িয়ে নেবা এবং তাহলে সহজ লাগবে। হ্যাঁ, এবার দেখো তোমরা কি বুঝতে পেরেছো এতটুকু অংশ শিক্ষার্থীরা? আর দুপাশে কিন্তু আমরা জেনা দেখতে পাচ্ছি, দুই পাশে দুইটা খণ্ড আছে, সেটা হচ্ছে জেনা, আর কপালের দিকে যে চওড়া প্রশস্ত অংশটা সেটার নাম হচ্ছে কি ক্লাইপেস। তাহলে দেখো শিক্ষার্থীরা মাঝখানের এটা ফ্রন্টস, কপালের দিকে যে চওড়া এই অংশটা আছে এটার নাম হচ্ছে ফ্রন্টস। এই হচ্ছে আমাদের মস্তকের আমরা মস্তকের অংশটা বলতে পারি। এছাড়া আয়তাকার আমরা আরেকটি অংশ দেখতে পাচ্ছি ফ্রন্টসের নিচের দিকে, যেটাকে বলা হচ্ছে ক্লাইপিয়াস। তাহলে আমি চিত্রটা তোমাদেরকে যে দেখালাম সেটার সাথে মিল পাচ্ছ কিনা দেখো, ফ্রন্টসের নিচে আরেকটি আয়তাকার আরেকটি খণ্ড আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে ক্লাইপেস। তাহলে শিক্ষার্থীরা
ঘাস ফড়িং এই মস্তকের মধ্যে কি কি আছে? মস্তকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজোড়া অ্যান্টেনা আছে, তারপরে আছে কি কি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সরলরেখা বা ওসিলি আছে। প্রশ্ন আসে অনেক সময় যে ওসিলি কি, এই প্রশ্নটা তোমরা লিখে রাখো, ওসিলি কি, ওসিলি কি, এই প্রশ্নটা অনেকবার জ্ঞানমূলক অনুধাবনের হিসাবে আসছে যে ওসিলি কি। তাহলে শিক্ষার্থীরা এই চিত্রটার মধ্যে দেখো, এটা হলো পুঞ্জাক্ষী, ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষী হচ্ছে একজোড়া, কিন্তু পুঞ্জাক্ষীটা হচ্ছে জটিল। হ্যাঁ, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো উমাটেরিয়াম থাকে, উমাটেরিয়ামের সমন্বয়ে কিন্তু এই পুঞ্জাক্ষীগুলো ঘটিত। তেলাপোকার ক্ষেত্রে কিন্তু আমরা জানি প্রায় 2000-এর মতো উমাটেরিয়াম আছে, কিন্তু ঘাস ফড়িংয়ের আবার সরলরেখা আছে 3টা, অর্থাৎ দুটি উমাটেরিয়ামের অর্থাৎ দুটি পুঞ্জাক্ষীর মাঝখানে 3টি সরলরেখা আছে। এই সরলরেখাগুলোকে বলা হচ্ছে কি শিক্ষার্থীরা ওসিলি বলা হচ্ছে। তো শিক্ষার্থীরা দেখো তোমরা, এই যে ঘাস ফড়িংয়ের দুটি পুঞ্জাক্ষের মাঝখানে 3টা সরলরেখা আছে, সেটা হচ্ছে ওসিলি। এই ওসিলিগুলা কীরকম দেখতে? এগুলা পুরু এবং অনেক অনেক সচ্ছল কিউটিকেল নির্মিত, কিন্তু এদের মধ্যে কিন্তু লেন্স এবং একগুচ্ছ আলোক সংবেদী কোষ নিয়ে এই ওসিলিগুলা গঠিত। শিক্ষার্থীরা ওসিলিগুলোর মধ্যে কিন্তু অনেক ওসিলি কোষগুলো কিন্তু রঞ্জক পদার্থযুক্ত, কারণ এই যে রঞ্জন পদার্থগুলো আছে আর এই জন্যই কিন্তু এরা আলোক সংবেদী স্পষ্ট। শিক্ষার্থীরা ওসিলের মধ্যে কিন্তু তার ওসিলাসের তলদেশে একটি মানে স্নায়ুতন্ত্র আছে একগুচ্ছ, যা মস্তিষ্কে গমন করে। শিক্ষার্থীরা এই যে সংবেদী কোষগুলো থাকে, হ্যাঁ, আলোক সংবেদী কোষ থাকে, তারা কিন্তু রেটিনার মতো কাজ করে এই ঘাস ফড়িংয়ের দর্শনের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা আমরা পুঞ্জাক্ষীও জেনে গেলাম এবং কি দেখে ওসিলিও জেনে গেলাম। তাহলে পুঞ্জাক্ষীর ক্ষেত্রে তোমরা কি বলবে? যে ঘাস ফড়িংয়ের মাথার দুপাশে, তাই না শিক্ষার্থীরা, মস্তকের উভয় পাশে প্রথম খণ্ডকে একজোড়া পুঞ্জাক্ষী আছে, তোমরা এই চিত্রের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছ, আর এখানেও দেখতে পাচ্ছ এই পুঞ্জাক্ষীটা। তো শিক্ষার্থীরা পুঞ্জাক্ষীটা কিন্তু মস্তকের একটি বিশাল অংশ জুড়ে অবস্থান করছে। দেখো, মস্তকটা যদি এতটুকু অংশ হয়, পুঞ্জাক্ষীটা কতখানি? অনেকখানি অংশ নিয়ে এই মস্তকের মধ্যে অবস্থান করছে। তাহলে পুঞ্জাক্ষীটাকে আমরা বলতে পারি বেশ বড়সড়। তো শিক্ষার্থীরা রঙের বস্তুকে সঠিকভাবে তোমরা আরও মনে রাখবে যে আর্থ্রোপোডা পর্বে যত প্রাণী আছে, সবচেয়ে গঠনগত কার্যকরী দিক থেকে ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীটা সবচেয়ে উন্নত। শিক্ষার্থীরা আমি কথাটি আবারও বলছি যে আর্থ্রোপোডা পর্বে তো তোমরা জানো যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দিক থেকে সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, কিন্তু এই আর্থ্রোপোডা পর্বের মধ্যে যত কীটপতঙ্গগুলো আছে তার মধ্যে সবচেয়ে উন্নত ও কার্যকরী একক হচ্ছে ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীগুলো, কারণ সেটা পুঞ্জাক্ষীগুলো দিয়ে খুব মানে বিভিন্ন বর্ণগুলো ধারণ করার ক্ষমতাও রাখে। তো শিক্ষার্থীরা তোমরা এবার দেখো অ্যান্টেনার কথা আসো। অ্যান্টেনাটা কোথায় আছে? আমরা দেখতেই পাচ্ছি চিত্রের মধ্যে ঘাস ফড়িংয়ের অ্যান্টেনাটা, এবং এইখানেও আমরা অ্যান্টেনা ছবিটাতেও দেখতে পাচ্ছি যে অ্যান্টেনাকে আরেকটি বলা হয় শুঙ্গ, অর্থাৎ ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীটা যেখানে আছে সেই পুঞ্জাক্ষীর সামনের দিকে মাথার দুই পাশে লম্বা দুইটি অ্যান্টেনা থাকে। অ্যান্টেনা এক জোড়া, কিন্তু অ্যান্টেনাগুলো সামনে দিকে কী করে? সেটা চলাফেরা করতে সাহায্য করে। শিক্ষার্থীরা এই অ্যান্টেনা কিন্তু 3টা অংশে বিভক্ত। স্কেপ, আমি অ্যান্টেনার একটি ছবিটা তোমাদের পাশাপাশি এঁকে দেখাচ্ছি। এই অ্যান্টেনার মধ্যে আবার 3টা খণ্ড আছে, তোমরা অ্যান্টেনার ছবিটা দেখে নাও। শিক্ষার্থীরা অ্যান্টেনার ছবিটা তোমরা একটু দেখে নাও। এখানে কিন্তু 3টা খণ্ড, প্রতিটা অ্যান্টেনা 3টি খণ্ডে বিভক্ত এবং 25টি খণ্ডে নিয়ে গঠিত। তাহলে দেখো এই যে 3টা খণ্ড আছে, এই অ্যান্টেনাটাকে যদি আমি আলাদা করে ছবি আঁকি তাহলে হচ্ছে এরকম আমরা পাবো। তো শিক্ষার্থীরা স্কেপ, তারপর হচ্ছে পেডিসন, এই নিচের যে অংশটা যেটা মাথার মধ্যে এঁটে থাকে সেটা নাম হচ্ছে স্কেপ। স্কেপ এটা হচ্ছে পেডিসেপ, পেডিসেপ। তারপরে শিক্ষার্থীরা আর ফ্লাজেলাম হচ্ছে এই অংশটা, ফ্লাজেলাম। তাহলে দেখতেই পাচ্ছ অ্যান্টেনা হচ্ছে 3টি খণ্ডে বিভক্ত, স্কেপ, পেডিসেপ এবং ফ্লাজেলাম। তাহলে অ্যান্টেনা কয়টি খণ্ডে বিভক্ত? এক জোড়া অ্যান্টেনা আছে এবং প্রতিটি অ্যান্টেনা 3টি খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে স্কেপ, আর একটা হচ্ছে পেডিসেপ, আর ওপরের অংশটা হচ্ছে ফ্লাজেলাম। তো শিক্ষার্থীরা এবার তোমরা লক্ষ্য করো 25 থেকে 28টি খণ্ড থাকে এই ফ্লাজেলামের মধ্যে। তাহলে 25 থেকে 28টি খণ্ড নিয়ে
এই অ্যান্টেনার গঠিত 25 থেকে 28টি খণ্ড থাকে। তোমরা এটা মনে রাখবে এমসিকিউর জন্যও। ফ্লাজেলামের মধ্যে কতটি? 25 থেকে 28টি খণ্ড থাকে। তো শিক্ষার্থীরা এবার দেখো তাহলে অ্যান্টেনা সম্পর্কে আমরা কি বলতে পারি। ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীর মাথার সামনের দিকে মাথার দুই পাশে দুটি লম্বা প্রসারিত আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, সেই অংশটার নাম হচ্ছে অ্যান্টেনা। শিক্ষার্থীরা অ্যান্টেনা, প্রত্যেকটি অ্যান্টেনা 3টি অংশ নিয়ে গঠিত, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। শিক্ষার্থীরা পেডিসেলটা আমরা দেখতে পাচ্ছি খাটো এবং এটা বিভক্ত না, অবিভক্ত। আর ফ্লাজেলামটা বেশ লম্বা, প্রায় 25টি খণ্ড থাকে। তো আমরা 25 থেকে 28টি মানে 25টি খণ্ড বললেই হয়। হ্যাঁ, তো প্রায় 25টি আমরা দিয়ে দিতে পারি। কোনো বইয়ে আছে 25 থেকে 28টি, তো আমরা লিখে দিতে পারি প্রায় 25টি খণ্ড নিয়ে গঠিত। তো শিক্ষার্থীরা অ্যান্টেনার ব্যাপারে তোমরা জানো যে ঘাস ফড়িং আরশোলার অ্যান্টেনা তোমরা দেখেছো। আরশোলার মধ্যে অ্যান্টেনা তোমরা হয়তো বা ঘাস ফড়িংটাকে সেভাবে সচরাচর সামনে পাও না, অথবা কখনো যদি শস্য খেতে যাও অথবা কোনো খোলা মাঠে যাও তখন তোমরা ঘাস ফড়িংকে এক ঝাঁকে দলে দলে ঘুরতে দেখো। তো শিক্ষার্থীরা উড়ে বেড়াতে দেখো, কিন্তু তোমরা আরশোলা তো দেখেছো। আরশোলা আর ঘাস ফড়িং কিন্তু একই পর্বে। তোমরা যদি আরশোলার ক্ষেত্রে মনে করে দেখো যে তাদের যে একজোড়া অ্যান্টেনা আছে চোখের সামনের দিকে, পুঞ্জাক্ষীর সামনের দিকে, অ্যান্টেনাটা দিয়ে তোমরা লক্ষ্য করে দেখবে কিভাবে চলে। কিছুক্ষণ পর পর কিন্তু আরশোলা থেমে থাকে, থেমে তারপর আবার কি করে আবার হাঁটে, এবং যখন থেমে থাকে তখন অ্যান্টেনাটাকে এভাবে নাড়াতে থাকে। তার মানে কি, অ্যান্টেনাটা হচ্ছে শব্দ গ্রহণ করে, অনুভূতিটাকে প্রেরণ করে। তো শিক্ষার্থীরা অ্যান্টেনার মাধ্যমে বাহ্যিক বাইরের দিকে যে কোনো শত্রু আসছে কিনা বা তার সামনে চলার পথটা পরিষ্কার মানে নিরাপদ কিনা সেটা কিন্তু সে ধারণ করে অ্যান্টেনার মাধ্যমে। শিক্ষার্থীরা তোমরা শুনে অবাক হবে যে অ্যান্টেনা কথাটা কিন্তু সেই তেলাপোকার থেকে কিন্তু টিভির অ্যান্টেনা কথাটা আসছে। প্রথমে কিন্তু অ্যান্টেনার আবিষ্কার হয়েছে ঘাস ফড়িং তেলাপোকার মাধ্যমে। এই অ্যান্টেনার যে কাজটি করে, আমাদের অনেক আগে যে টেলিভিশন চালানো হতো সেখানে কিন্তু দুটো অ্যান্টেনা থাকতো, যদিও এখন অনেকটা উন্নত হয়ে এখন আর অ্যান্টেনা আমরা তেমন দেখি না, কিন্তু এক সময় প্রতিটা টিভির উপর দুটো অ্যান্টেনা থাকতো। অ্যান্টেনা যেন বাইরের শব্দটা এবং আলোটা সহজে ধারণ করতে পারে, সেই জন্য এটাকে অনেক সময় ছাদের উপরে বা অনেক উঁচু তলেও লাগানো হতো এবং এটা তারের সাহায্যে টিভির সাথে অ্যাড করে দেওয়া হতো। তো সেই অ্যান্টেনাটায় যা কাজ করে, এইখানে ঘাস ফড়িং বা তেলাপোকার ক্ষেত্রেও কিন্তু অ্যান্টেনাটা সেই একই কাজ করছে। হ্যাঁ, আচ্ছা শিক্ষার্থীরা, হ্যাঁ সেখানে বুঝতে পেরেছি, ঠিক আছে, যতটুকু আছে সেটুকু করে ফেলো, সময় নেই, আমার অনেক বড় চ্যাপ্টার। তো শিক্ষার্থীরা তাহলে আমরা কি বুঝতে পেলাম যে অ্যান্টেনারা ইচ্ছা মতো নাড়াচড়া করে এবং এটি নাড়িয়ে তারা কি করে স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গটাকে তারা অনুভব করে। তো শিক্ষার্থীরা এরপরে আসি আমরা মুখোপাঙ্গ নিয়ে। তো ঘাস ফড়িংয়ের মুখের চারদিকে যে উপাঙ্গগুলো আছে সেটাকে বলা হচ্ছে কি মুখোপাঙ্গ। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে, বোর্ড পরীক্ষায় প্র্যাকটিক্যালে ঘাস ফড়িং অথবা আরশোলার মুখ দিয়ে বলা হবে যে মুখোপাঙ্গগুলো বের করে দেখাও এবং সেটা চিত্র অঙ্কন করতে হবে, এবং পরীক্ষার জন্য তোমাদের এটা গুরুত্বপূর্ণ। তো তোমরা তো জানো যে শর্ট সিলেবাসে যে টপিকগুলো দেওয়া আছে তার মধ্যে মুখোপাঙ্গটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো আরশোলার মুখের চারপাশে যে উপাঙ্গগুলো আছে সেটাকে বলা হচ্ছে কি মুখোপাঙ্গ। তো শিক্ষার্থীরা এই মুখোপাঙ্গগুলো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি যে এটা পাঁচটি থাকে, অর্থাৎ মুখোপাঙ্গগুলো হচ্ছে ল্যাব্রাম, লেবিয়াম, মেন্ডিবল, তারপরে হচ্ছে কি হাইপোফেরিংস। হ্যাঁ, ল্যাব্রাম হচ্ছে একটি, তারপরে লেবিয়াম হচ্ছে একটি, তারপরে হচ্ছে মেন্ডিবল এক জোড়া, তারপরে হচ্ছে ম্যাক্সিলা এক জোড়া, তারপর হচ্ছে হাইপোফেরিংস একটি। তা আমি আজকে আর এই মুখোপাঙ্গ নিয়ে আলোচনা হবে না, তবে মুখোপাঙ্গর উপরেও তোমাদের প্র্যাকটিক্যালে পরীক্ষার মধ্যে চিত্র অঙ্কন করতে হয় এবং বোর্ড পরীক্ষার জন্য তোমাদের এটি আছে। তাই আমি পরবর্তী ক্লাসে ঘাস ফড়িং এবং তেলাপোকা, আরশোলার দুটির মুখোপাঙ্গ পাশাপাশি এঁকে তোমাদেরকে আমি বিস্তারিত ব্যাখ্যা করব। আর তোমরা এখানে আরেকটি জিনিস বুঝে নাও যে পুরুষ ঘাস ফড়িং আর স্ত্রী ঘাস ফড়িং কিন্তু একটু ডিফারেন্স।
যদিও অনেক বাহ্যিক থেকে অতটা বোঝা যায় না, তবে তাদের উদরের অংশটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা পুরুষ ঘাসফড়িং আর কোনটা স্ত্রী ঘাসফড়িং। তো শিক্ষার্থীরা, আজকে আমি পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িংয়ের কথাটুকু তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়ে আমার ক্লাসটি শেষ করব, এবং আগামী ক্লাসে আমি মুখপাঙ্গ ঘাসফড়িং এবং তেলাপোকার মুখপাঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব চিত্র অঙ্কন করার মাধ্যমে। তো শিক্ষার্থীরা, পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িংয়ের পুঞ্জা মানে উদরের অংশটুকুই শুধু পার্থক্য, আর যা দেখে আমরা বুঝতে পারবো কোনটা পুরুষ এবং কোনটা স্ত্রী ঘাসফড়িং। আমি এখন একটি উদরের পাশাপাশি উদরের অংশটা শুধু তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা যে পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে উদরটা হচ্ছে, আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে 9 নাম্বার থেকে কিন্তু পার্থক্যটা, অর্থাৎ 9, 10, 11-র মধ্যে গিয়ে পার্থক্য। তাহলে আমি সম্পূর্ণ আঁকাবো না, তো এটা হচ্ছে 7, 8, 9, 10, 11। আমি এই অংশটুকু আমি পার্থক্যটা দেখানোর জন্য আমি শুধুমাত্র 7 থেকে এঁকে যাচ্ছি। শিক্ষার্থীরা, এটা যদি আমি ধরি 7 নাম্বার খণ্ড, 8, 9, 10, 11। এখন দেখো পার্থক্যটা কীভাবে আসছে সেটা একটু লক্ষ্য করো। হ্যাঁ, এখন দেখো শিক্ষার্থীরা, চিত্রটা দেখো। তো হ্যাঁ, এখন এইভাবে করে তোমরা আগে চিত্রটাকে লক্ষ্য করো, তারপরে আমি তোমাদেরকে এই একটা দেখাচ্ছি। হ্যাঁ, এই 11 নম্বর খণ্ডকে এসেই হ্যাঁ, এখন এই উদরের খণ্ডটা দেখলেই তোমাদের হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এটা হলো পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। তো এটা হচ্ছে সার্কাস, এটা হচ্ছে সার্কাস। আর স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমরা দেখতে পাবো ওভিপোজিটর। তাহলে দেখো শিক্ষার্থীরা, 9 আর 10 মিলে এটা হচ্ছে, হ্যাঁ, 11 নম্বরটা। তাহলে দেখো এটা হলো পুরুষের ক্ষেত্রে হচ্ছে সার্কাস থাকবে ওদরটা, আর স্ত্রীর ক্ষেত্রে এটা হচ্ছে ওভিপোজিটর, এটা হচ্ছে স্ত্রী ঘাসফড়িং। এই দুইটার মধ্যে তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থী। এখনই আমি শেষ করে দেব। অর্থাৎ পুরুষ ঘাসফড়িংয়ের 9ম খণ্ডকের স্টারনামটা প্রলম্বিত হয়ে সাব জেনিটাল প্লেট গঠন করে, যা উক্ত খণ্ডকের শেষে গিয়ে বিদ্যমান তার যে জনন ছিদ্র আছে সেটাকে ঢেকে রাখবে। আর স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 9ম খণ্ডকের স্টারনামটা প্রলম্বিত হবে এবং সেটা পরবর্তীতে রূপান্তরিত হবে এবং ডিম পাড়ার যে অঙ্গটা ওভিপোজিটর সেটা গঠন করবে। তো শিক্ষার্থীরা, তো পুরুষ ঘাসফড়িং কিন্তু সবসময় আকার একটু ছোট হয় আর স্ত্রী ঘাসফড়িংটা বড় হবে। আর উদরটা, পুরুষ ঘাসফড়িংয়ের উদরটা তোমরা দেখো একটু চাপা হবে এবং স্ত্রী ঘাসফড়িংয়ের উদরটা কিন্তু এখানে যদিও ছবিটা দ্রুত আকার কারণে এরকম হচ্ছে, এটা প্রশস্ত হবে। তো স্ত্রী ঘাসফড়িংয়ের তুলনায় পুরুষ ঘাসফড়িংয়ের উদরটা একটু সরু হবে। তো শিক্ষার্থীরা, পুরুষ ঘাসফড়িংয়ের উদরের 9ম খণ্ডকের প্রজনন ছিদ্রটা বিদ্যমান থাকে, কিন্তু স্ত্রী ঘাসফড়িংয়ের কিন্তু 8ম আর 9ম খণ্ডকের মিলন স্থানে কিন্তু জনন ছিদ্রটা গঠন করে। তাহলে এই দুইটা পার্থক্য তোমরা এর মধ্যে পড়ে ফেলবে। তো শিক্ষার্থীরা, আমাদের ক্লাস কিন্তু মোটামুটি সময় শেষ। আর আগামী ক্লাসে আমি অবশ্যই মুখপাঙ্গ নিয়ে আলোচনা করব, আর তার সাথে যে ছোট আজকে যা পড়িয়েছি তার থেকে তোমাদের পরবর্তী ক্লাসে আমি কিছু এমসিকিউ প্রশ্ন ধরবো। তোমরা প্রস্তুত থেকো এবং সাথে সাথে কমেন্ট বক্সে লেখার জন্য প্রস্তুত থাকবে, এই কামনা করে আগামী ক্লাসের সম্ভব হলে আগামী ক্লাসটাই আমি রবিবারে এক্সট্রা ক্লাসে আমি নেওয়ার চিন্তা করছি। তোমরা পড়ে রাখবে মুখপাঙ্গগুলো, এবং যেটা তোমাদের প্র্যাকটিক্যালেও থাকবে এবং বোর্ড পরীক্ষাও থাকবে। তো শিক্ষার্থীরা, আজকে এত তাহলে আর নয়, আজকের মতো এখানে আমি সমাপ্তি টানছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।